আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আমার কুচুপু সোনাটা। ইজানের মুখটা অসংখ্য চুমুতে ভরিয়ে দিল ইরাম। বিনিময়ে ছেলে তার ছোট্ট দুখানা হাত দিয়ে আঁকড়ে ধরল তার গাল। দৃশ্যটি অদূর থেকে নিষ্পলক নয়নে দেখলেন সামিয়া। তার বুকটা ভীষণ উষ্ণতার জোয়ারে টইটম্বুর হলো। হঠাৎ মৃদু পায়ের শব্দে ইরাম এবং সামিয়া দুজনেই মুখ ঘুরিয়ে তাকালেন। 2 তলার সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সাইবান। পরনে একটা হাফহাতা কালো টি শার্ট আর ঢোলা ট্রাউজার। হাফহাতা হওয়ায় তার শক্ত গড়নের ফোলা বাহু চোখে পড়ছে স্পষ্টত। টি শার্টের কাপড় বুকের উপর চেপে বসেছে। ভাগ ভাগ করা পেশির গঠন চোখে পড়ছে বেশ। খুব সম্ভবত শরীর চর্চা জাতীয় কোনো কাজ করছিল, তাই এমন রূপ। ইরামের দিকে এক দফাও দৃষ্টি না ফেলে সে সোজাসুজি তাকালো সামিয়ার দিকে। হেই ব্রো। সাইবানের কণ্ঠস্বরটা অতিরিক্ত শান্ত শোনালো, যেটা তার চরিত্রের সঙ্গে বেমানান। চোখ পিটপিট করলো ইরাম। এই ছেলে এভাবে কাকে সম্বোধন করলো? হতবাক হয়ে গেল সে। যখন নিজের অ্যাপ্রন খুলে চেয়ারে ঝুলিয়ে রাখতে রাখতে সামিয়া উত্তর করলেন, বলো ব্রো। রুমে চলো, তোমার সাথে প্রাইভেট কথা আছে আমার। ওকে, চলো। সামিয়া সাইবানের পিছু পিছু নিচতলার একটা রুমের ভেতর আড়াল হয়ে গেলেন। দরজাটা ঠাস করে লেগে গেল। ইরাম স্তব্ধ হয়ে বসে চেয়েই রইল। সামিয়া পরনের শাড়ির কুচিটা খানিক ঢিলেঢালা করে বিছানায় বসলেন। সাইবান অযথায় শব্দ করে দরজাটা বন্ধ করে সেটাই ঠেস দিয়ে দাঁড়িয়েছে। বুকে 2 বাহু ভাঁজ করে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে জননীকে দেখছে। বল, কি বলবি? আমার টায়ার্ড লাগছে, গোসল সেরে একটা লম্বা ঘুম দিতে হবে। সাইবানের ভ্রুচূড়ায় তীব্র কুঞ্চন সৃষ্টি হলো। বাম ভ্রুতে থাকা পিয়ার্সিং হালকা হলুদাভ আলোয় জ্বলজ্বল করে উঠল। হোয়াটস গোয়িং ইনসাইড ইয়র প্রিটি লিটল হেড? হোয়াট ডু ইউ থিঙ্ক মাই বয়? এবার সত্যিই বিরক্ত বোধ করলো সাইবান। হেলান ছেড়ে ভেতরে এগিয়ে গেল সে। মম প্লিজ ডোন্ট প্লে উইথ মি। আমি আর ছোট বাচ্চা না। কয়েক মাস আগেই 25তম জন্মদিন পালন করেছি। ও, অনেক বড় হয়ে গিয়েছিস। এতটাও বড় হইনি যে আমাকে বিয়ে দিতে উঠে পড়ে লাগতে হবে তোমার। উঠে পড়ে লাগলাম কোথায়? আমি সেফ আমার বাড়ির বউ হিসাবে কাকে পছন্দ করি সেটা জানিয়েছি। এতে তুই এত লম্পঝম্প করছিস কেন? কেন করছি তুমি জানো না? আমি আজ অবধি তোমার একটাও কথা ফেলিনি, তুমি জানো। তবে এটা ফেলে দি, মানা করছি নাকি? নিজের কপালে আঙ্গুল ঘষে রাগ নিয়ন্ত্রণ করলো সাইবান। মেজাজ গরম হয়ে যাচ্ছে তার। পান থেকে চুন খসলেই সে গরম তাওয়ার মতন ছ্যাদ করে ওঠে। সেখানে সে এতক্ষণ যাবৎ নিজেকে শান্ত রেখেছে, এই বেশি। বাড়ির বউ, মাই ফুট, একটা 32 বছরের ডিভোর্সি মহিলার সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা। খুব ভালো চয়েস তোমার মম। সাইবান, আলাদিন। সামিয়ার শীতলতম কণ্ঠস্বর ভেসে আসতেই সাইবান না চাইতেও সামান্য কেঁপে উঠল। জননীর এই কণ্ঠটা তার বহু অচেনা। কালে ভদ্রে কখনো শোনা যায়। তার সম্পূর্ণ নাম নিয়ে ডাকার অর্থ সামিয়া আর মজার মুহূর্তে নেই। তিনি বাস্তবতায় আছেন। মানুষকে মানুষের হিসাবে সম্মান দিতে না জানলে তাকে নিয়ে কথা বলা বাদ দে। বড় শুধু গায়ে গতরেই হয়েছিস, চরিত্রে না। কথাটা ভীষণ গায়ে লাগলো সাইবানের। হাতের মুঠো শক্ত করে ফেললো সে। একটার পর মেয়ে যারের আগে কোনো হতিশব্দি ছিল না, হঠাৎ করে উদয় হয়েছে, তার জন্য আছে নিজের মায়ের কাছে এইভাবে কথা শুনছে। বিষয়টা মানতে নারাজ তার অন্তর। সামিয়া নিজের বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। ছেলের মুখোমুখি হয়ে বললেন, আমি কেন ইমামকে এই বাড়িতে বউ বানাতে চাইছি জানতে চাস তো? তবে শোন, বাপ মরা যাওয়ার পর যে ইমাম এক হাতে 2 ভাইকে মানুষ করেছে, নিজে পাগল মা, 2টো ভাইয়ের পড়াশোনা, তাদের খরচ, পরিবারের খরচ সব একার হাতে টেনেছে, সেই ওই একটাই মেয়ে, পরিবারের বড় মেয়ে কি না? কত কষ্ট করে নিজের পরিবারকে টেনে মানুষ করেছে, এটা তোরা আমার নিজের চোখে দেখা। সামান্য সাহায্যটুকু কোনোদিন নেয়নি। শুধু ঈদে সময় উৎসবের নামে কিছু কাপড় চোপড় দিতে পারতাম ভাগ্ন ভাগ্নিদের।
এরপর তোর সেটাও বন্ধ হয়ে গেল। আমরাও খোঁজ নেওয়া ছেড়ে দিয়েছি। তুই দেখেছিস কি অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে মেয়েটা। বিয়ে হলো, বাচ্চা হলো, স্বামী ঘরটা অবধি শান্তিতে করতে পারলো না। যখন সব হারিয়ে শুধু একটা যজ্ঞের ধন নিয়ে ভাইয়ের বাড়িতে আসলো, তখন ভাইটাও তাকে রাখলো না। এমন কুলাঙ্গার ভাই যে মাতৃতুল্য বোনের পেলে পুষে বড় করেছে, চাকরি দিয়েছে, তাকে তাড়িয়ে দিতে দুবারও চিন্তা ভাবনা করলো না। একবার ভেবে দেখিস মেয়েটার জীবনে কত কষ্ট। সাইবান নিঃশব্দে শুনল। কোনো কাহিনী তার অজানা নয়, শুধু শেষের অংশটুকু ছাড়া। মুখের আগের ভাবটা কমে এলেও পুরোপুরি দমল না সে। ঠিক আছে মম, তোমার কথা আমি বুঝতে পারছি। আমিও পাষাণ না, ওকে? তোমার চ্যারিটি করার ইচ্ছা হয়েছে, করো না। মানা করেছে কে? ইরাম আপুকে ঘরে রাখবে? রাখো। ওনার বাচ্চাকে পালবে? পালো। আমার কন্ট্রিবিউশন চাইলে আমি প্রতি মাসে সেটাও করব, কিন্তু সোজা বিয়ে পর্যন্ত টেনে নেয়ার মানে কি? স্বামীয়াকে এবার বেশ অসন্তুষ্ট মনে হলো। চ্যারিটি কন্ট্রিবিউশন? কবে এত অধঃপতন হলো তোর? ছোটবেলায় এত ইমাম আপু করতিস, জানিস না তার আত্মমর্যাদার কথা? তোর মনে হয় আমরা চ্যারিটি করতে চাইলে সে হাত পেতে দেবে? মধ্যবিত্তকে আর কিছু আল্লাহ দিক না দিক, আত্মসম্মানটুকু দেয় ভরে ভরে। হাত পাতার মতো অবস্থাও তারা হাত মুঠো করে ঠোঁট কামড়ে লড়ে যায়। ভিন্ন দিকে তাকিয়ে আগের তুলনায় কিছুটা শান্ত গলায় তিনি যুক্ত করলেন। তাছাড়া আমার বাসায় একটা প্রাপ্তবয়স্ক ছেলে আছে আর একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। উপরোক্ত ডিভোর্সি খালাতো বোনকে দিনের পর দিন বাড়িতে জায়গা দিলে সমাজের সমস্যা হয়ে যাবে। খাবার পড়া তারা দিক বা না দিক, সালিসিটা ঠিকই বসাবে। 32 বছরের মেয়ের সাথে 25 বছরের একটা ছেলেকে বিয়ে দিলে সমাজ সালিশ বসাবে না বলছো? অবশ্যই বসাবে, আরও বড় সালিসি বসাবে। কিন্তু তখন অন্তত আমি গলা চড়িয়ে আমার ঘরের বইয়ের সম্মান বাঁচাতে লড়তে পারবো। শুধুমাত্র ভাগ্নির জন্য এত কিছু করার সুযোগ নেই, বুঝেছিস? বুঝলাম। হঠাৎ করে চুলটে ঘুরে দরজার কাছে ধরাম করে একটা শক্তিশালী ঘুষি বসিয়ে দিল সাইবান। প্রবলভাবে কেঁপে উঠল চারিপাশ। ভয়ানক একটা শব্দ হলো। এটাই বুঝলাম যে বাড়ির একমাত্র ছেলে সবসময় আদরের দুলাল হয় না, মাঝে মাঝে বলির পাঠাও হয়। ভাঙচুরের শব্দ আরম্ভ হলো তৎক্ষণাৎ। সাইবানের হাতের ধাক্কায় শোপিস, দেওয়ালের ফটো ফ্রেম সব আছড়ে পড়তে লাগলো মেঝেতে। আমি পারবো না ওকে বিয়ে করতে। গলা নিচে, একদম চিৎকার চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। ছেলেকে সামলাতে চাইলেন স্বামীয়া, কিন্তু পারলেন না। তার ছেলে সাক্ষাৎ ঝড়কে কাবু করাটা মুশকিল। আমি কোনোদিন ইনাম আপুকে বিয়ে করব না, কোনোদিন না। আমার কথাটা একবার। না 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 এবং না, নো, নেভার, নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি এ সিনিয়র উইমেন। না পারতে স্বামীয়া এবার পাল্টা চেঁচিয়ে উঠলেন। ফাইন, করবি না বিয়ে? করিস না, রাখিস না আমার কথা। আমার কিছুই যায় আসে না, আমি নিজেরটা আর ইমামেরটা বুঝে নেব, ঠিক আছে? শুধু এরপর আর কোনো দিন আমার মুখ থেকে তোর কাছে কোনো চাওয়া উচ্চারণ হবে না, এইটুকু জেনে রাখিস। সাইবান হঠাৎ করেই জমে গেল। ঝট করে পেছনে ফিরে তাকালো। বহু বছর বাদে সেদিন রাতে প্রথমবারের মতন ছেলের তেজি দৃষ্টির মাঝে অসহায়ত্ব দেখলেন স্বামীয়া। সারা রাত ঘুম হয়নি ইরামের। ছটফট করেছে সে। দরজার বাইরে থেকে যে চিৎকার চেঁচামেচি সে শুনেছে, এরপর যেভাবে সাইবানকে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছে, তাতে শান্তি মেলা ভার। তার জন্যে মা ছেলের মাঝে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিষয়টা খুব খারাপ লেগেছে তার। আজকেই চলে যাবে সে, তাতে যা হওয়ার দেখা যাবে। ইজান বরাবরের মতোই ঘুমাচ্ছে। ভোর রাতের দিকে খাইয়ে তাকে শুইয়েছে ইরাম। ছেলে ঘুমে থাকতেই সে নিজের লাগেজ টেনে ছোট্ট একটা ব্যাগ বের করলো। উপর করে ঢেলে দিল সমস্তটা। দুটো পুরাতন 20 টাকার নোট, সঙ্গে একটা রূপোর আংটি পাওয়া গেল। এই আংটিটা তার অতি শখের, বাবার গড়িয়ে দেওয়া শেষ স্মৃতি, শেষ সম্বল। মৃত্যুর আগ অব্দি বস্তুটাকে হাতছাড়া করতে চায়নি সে।
কিন্তু ইজানের ঘুমন্ত ছোট্ট মুখটা নজরে আসতেই সিদ্ধান্ত নিতে দেরি হলো না তার। পুরাতন বাটন ফোনটা তুলে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, হ্যাঁ আমি। আমাকে শুধু 2 দিন থাকতে দেবে, কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না। শুধু ইজানকে ডাক্তার দেখাবো আর নতুন মেস দেখে উঠে পড়বো। জরুরি দরকার, প্লিজ যদি একটু ব্যবস্থা করা যায়। হ্যাঁ ও হ্যাঁ, থ্যাঙ্কস, সত্যি অনেক কৃতজ্ঞ থাকলাম। আমি দুপুরের আগেই চলে আসবো। ওকে, রাখছি। ফোনটা কেটে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো ইরাম। আগামী 2-3 দিনের জোগাড় হয়েছে। এবার শুধু খালামণিকে বলে কোনো ভালো শিশু বিশেষজ্ঞের সন্ধান নিয়ে ফিরে যাবে। ইজানকে পাতলা কম্বল টেনে ঢেকে কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে এলো ইরাম। সামিয়ার রুমটা নিচতলায়, কিন্তু একদম অপর পাশে। ডাইনিং রুম ঘুরে যেতে হবে। ডাইনিং রুমের ভেতরে পা রাখতে ইরাম থমকাতে বাধ্য হলো, কারণ টেবিলে বসে আছে সাইবান স্বয়ং। ফিরলো কখন? রাগ শেষ? মুখ দেখে তো মনে হচ্ছে না। টেবিলে বড়সড় একটা আর্ট পেপার ছড়িয়ে মার্কার দিয়ে খচখচ করে কিছু লিখছে ছেলেটা। অত্যন্ত মনোযোগী দৃষ্টি। হাতছাড়া ট্যাঙ্ক টপ আর জিন্স পরনে। শার্ট ছিল যেটা ছুঁড়ে ফেলে রেখেছে সোফার উপর। ইরাম না পারতেই খানিকটা কৌতূহলী হয়ে কাছে সরে উকি দিল। একটা পোস্টার বানিয়েছে সাইবান, তাতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রফেশনাল হাজবেন্ড, প্রফেশনাল হাজবেন্ড। আপনি কি অসহায়? একাকিত্বের ভার বইতে পারছেন না? চান একজন নির্ভরযোগ্য বড়লোক সঙ্গী যে শুধু আপনাকে কেন, আপনার বাচ্চা কাচ্চা, দাদি নানি, 14 গোষ্ঠী ছেলে পুষে দেবে? তবে হ্যাঁ রমণী, এই বিজ্ঞপ্তি আপনারই জন্য। আপনার বয়স যত বড়ই হোক না কেন, তার চাইতেও বড় হতে হবে আপনার মন, যেন সেখানে আমার জায়গা হলেও কুমতলবের জায়গা না হয়। আপনাদের সেবায় আছি আমি, প্রফেশনাল হাজবেন্ড সাইবান আলাদিন। বুকিং করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে, প্রফেশনাল হাজবেন্ড 01। এই প্রথমবারের মতন সদা শান্ত ইরামও আটকে না উঠে পারল না। এই ছেলের মাথা আসলেই নষ্ট, পুরোপুরি নষ্ট। সাইবান মার্কারের ক্যাপ ঠোঁটে গুজে রেখে তার দিকে তাকালো। পরক্ষণে বাঁকা হেসে লাফিয়ে টেবিল থেকে নেমে পড়ল। হেলে দুলে পোস্টার নিয়ে বাড়ির বাইরে চলে গেল। ইরাম না পারতে ছুটে গেল তার পিছু পিছু। বাড়ির বাইরে গেটের কাছের দেওয়ালে আঠা দিয়ে সুন্দর করে পোস্টারটা লাগাচ্ছে সাইবান। দারোয়ান একপাশে দাঁড়িয়ে হাঁ করে ঘরের ছেলের কাহিনী দেখছে। ইরাম হাঁপাতে হাঁপাতে পৌঁছালো। আলাদিন, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? না তো, আমার মাথা একদম চকাচক আছে। নতুন বিজনেস আইডিয়া পেয়েছি। যদি আমাকে ব্যবহৃত হতেই হয় তবে ভালো মতোই হই। কি বলেন আপু? ইরাম আর সইতে পারল না। এগিয়ে গিয়ে খপ করে সাইবানের একটা হাত পাকড়াও করলো। অপর হাতে সদ্য বসানো পোস্টারটা দেওয়াল থেকে ছিঁড়ে উঠিয়ে ছুঁড়ে ফেললো রাস্তায়। ক্রুদ্ধ দৃষ্টিতে দেখলো সাইবানকে, যে এই মুহূর্তে বেশ খানিকটা বিস্ময় নিয়ে তার হাতে ধরা নিজের হাতটার দিকে চেয়ে আছে। একটা 32 বছরের ডিভোর্সি মহিলার সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা নিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছো, তাই না? সরি, আই এম সরি, চলে যাচ্ছি, শান্তিতে থেকো। তবু জাস্ট স্টপ দিস ননসেন্স, উইল ইউ? ইরামের দৃঢ় কণ্ঠস্বরে সাইবানের চেহারায় অদ্ভুতরে একটা অভিব্যক্তি ফুটে উঠল। পাল্টা বাঁকা হেসে দীপ্ত গলায় সে বলল, কোথায় চলে যাবেন? লম্পট স্বামীর কাছে? ওয়েল, নট হ্যাপেনিং অ্যানিমোর। হঠাৎ করেই আমার অন্যের হক মেরে দেওয়ার ভীষণ রকম ক্রেভিংস উঠেছে। তা সে হকটা হোক আপনার এক্স হাজব্যান্ডের। হাসপাতাল থেকে মাত্রই ফোন এসেছে। জরুরি এক পেশেন্টকে দেখতে হবে। তাই বিশ্রাম অসম্পূর্ণ রেখেই সামিয়া হন্তদন্ত হয়ে নিজের রুম থেকে তৈরি হয়ে এলেন। ড্রাইভারকে কল দিয়ে গাড়ি রেডি করতে বলেছেন। চোখের চশমাটা লাগিয়ে সদর দরজার সামনে যেতেই অদ্ভুত দৃশ্যটা চোখে পড়ল তার। সাইবান এবং ইরাম দুজন পাশাপাশি হেঁটে বাড়ির ভেতরে ঢুকছে। সাইবানের মুখটা দেখে অপরাধ বোধ হলো সামিয়ার। গতকাল রাতে ওইভাবে ছেলের উপর চিৎকার করাটা উচিত হয়নি তার। সাইবান তার ইচ্ছেই বিয়ে করতে নাই চাইতে পারে, তবে সামিয়া নিজের মেজাজ হারিয়ে ঠিক করেননি। তাই এত ব্যস্ততার মাঝেও ছেলের মুখোমুখি দাঁড়ালেন। মম সরি। সাইবান থামলো, ভ্রু তুলে জননীর দিকে চেয়ে রইল। ইরাম তাদের পাশ কাটিয়ে খানিকটা দূরে সরে দাঁড়ালো। সামিয়া একটি নিঃশ্বাস ফেলে দ্রুত বললেন,
আমি জবরদস্তি করে ঠিক করছি না। গত রাতে আমার কি হয়েছিল জানি না, মনে হয়েছে আমি সঠিকটাই ভাবছি, আবার এখন এটাও মনে হচ্ছে আমি নিজের ছেলের সঙ্গে জোরাজুরি করে ফেলেছি। তাই মম সরি, আমি সবার ভালোটাই ভেবেছি, তবে তোদের কারোর মনে কথা ভাবছি না। শুধু চেয়েছি ইজাম নামের নিষ্পাপ বাচ্চাটা একটা সুন্দর ভবিষ্যৎ পাক। মমের উপরে অভিমান করিস না, তোর রুষ্ট দেখলে আমার কষ্ট হয়। একটি নিঃশ্বাস ফেলল সাইবান, দুহাত তুলে জননীর কাঁধে রাখল। সরিটা আর মাত্র 2 মিনিট 17 সেকেন্ড আগে বললে ভালো হতো ব্রো। কেন ব্রো? বাঁকা হাসল সাইবান, এক নজর তির্যক দৃষ্টি নিক্ষেপ করলো ইরামের দিকে। কোর্ট ম্যারেজ করবে নাকি ধুমধাম অনুষ্ঠান করবে? কয়েক মুহূর্ত ইরাম এমনকি স্বামীয়া অব্দিও প্রতিক্রিয়া করতে পারলেন না। দুজনেই ফ্যালফ্যাল করে অবিশ্বাস মাখা দৃষ্টিতে তাকিয়ে রইল সাইবানের দিকে। বান্দা নিশ্চল বিনোদিত, যেন এই মাত্র সে কোনো বিস্ফোরণ ঘটায়নি। স্বামীয়া আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, দইটা লাফ দিয়ে বসলেন বয়স্ক শরীরেও। বিরাট হাসিতে উজ্জ্বল হয়ে পড়ল তার চেহারা। উত্তেজনা সামাল দিতে না পেরে কাঁপতে কাঁপতে ছেলেকে বললেন, হাসপাতালে পেশেন্ট অপেক্ষা করছে, আমি এক্ষুনি যাচ্ছি। ট্রিটমেন্ট শেষে সবাইকে মিষ্টি খাইয়ে বাসায় ফেরাই প্ল্যানে বসবো। লাভ ইউ ব্রো। ওরে পীড়িত রে, সম্পত্তির ভাগটা যেন কপাল ছাড়া না হয়, সেই চিন্তায় সারা রাত ঘুম হয়নি। আপনাকে এখন আমার প্রতি পীড়িত দেখাতে হবে না, শুধু প্রপার্টি পেপারে সাইন করে দিলেই চলবে। ক্লিন ডিল। চোখ টিপ দিল সাইবান, খিলখিল করে হেসে তাকে জড়িয়ে ধরে পিঠে কয়েকটা উৎসাহী চাপড় দিয়ে স্বামীয়া দ্রুত এগোলেন। বাইরে অপেক্ষা করা গাড়িতে চড়ে বসলেন। খোলা দরজা দিয়ে যতক্ষণ তার গাড়িটা দেখা গেল ততক্ষণ হাসি মুখে চেয়ে থাকলো সাইবান। তারপরে তার ঠোঁটের হাসিটুকু মুছে গেল, ভর করলো গম্ভীরতা। অদূরে দাঁড়ানো ইরামের দিকে ফিরে তাকালো সাইবান, ভাব গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, একদম ফালতু চিন্তা মাথায় ঢোকাবেন না। আমি আজ অবধি মমের কোনো কথা অমান্য করিনি, কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। মৃত্যুর আগ অবধি মম মুখ থেকে যা একবার উচ্চারণ করবে তাই আমি তার জন্য করব। এটাই আমার প্রতিজ্ঞা। মম যদি আমার কলিজা কেটে তার পায়ের সামনে রাখতে বলে আমি সেটাও করব। সেখানে আপনাকে বিয়ে করাটা বিশেষ ব্যাপার না, মাথায় রাখবেন। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ অর দ্যাট চাইল্ড। ইরাম নিঃশব্দে শুনে গেল। সাইবান কথাগুলো বলে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। চুপচাপ একটা ব্রেডের প্যাকেট খুলে ফ্রিজ থেকে জ্যামের কৌটো নিয়ে এসে ব্রেডে লাগাতে লাগাতে দ্বিতীয় দফায় বলল, আপনার একটা টাইটেল দরকার, আমি আপনাকে আমার স্ত্রীর টাইটেলটা দেব, ব্যাস এইটুকুই। আপনি আপনার মতো, আমি আমার মতো। আমার পার্সোনাল লাইফে দখলদারি করতে আসবেন না, আমিও আপনার পার্সোনাল লাইফে যাব না। আর ওই বাচ্চাটাকে যত সম্ভব আমার কাছ থেকে দূরে রাখবেন। বাচ্চা কাচ্চা একদম ভালো লাগে না আমার, সারাটা জীবন এসব বইতে। 1 বছর। ইরামের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। সাইবান জমে গেল, ভ্রু তুলে তাকিয়ে দেখলো রমণীকে, এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। পার্ডন। ইরাম হেঁটে টেবিলের কাছে এসে দাঁড়ালো, বলল, 1 বছর আলাদিন, বড় জোর 2 বছর। এইটুকু সময়েই তোমাকে আমাকে আর আমার বাচ্চাকে সহ্য করতে হবে। মানে? আমার তোমায় স্ত্রীর টাইটেল প্রয়োজন নেই। আমার একটা শক্ত ভিত্তির দরকার, আর্থিক এবং সামাজিক, যেটা ঠিক এই মুহূর্তে গড়ে তুলতে আমি অপারগ। পারবো না যে তা নয়, তবে সময় লাগবে। সেই সময়টায় আমার ছেলে কষ্টে কষ্টে জর্জরিত হবে, সেটা আমি মা হয়ে সইতে পারবো না। খালামণি চায় আমরা বিয়ে করি, তুমি চাও তোমার মায়ের ইচ্ছে পূরণ করতে, আমি চাই আমার ছেলের জীবনটা সহজ করতে। ব্যাস 1-2 বছর দরকার শুধু আমার। কথা দিচ্ছি, যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো, যেদিন নিজের একটা শক্ত ভিত্তি করতে পারবো, যেদিন অসহায়ের মতো হাত না পেতে নিজের সামর্থ্যে নিজের ছেলেকে মানুষ করার ক্ষমতা অর্জন করব, সেদিন তোমার জীবন থেকে আমি আর ইজান দুজনেই চলে যাব আলাদিন। যদি তুমি না চাও আমরা থাকবো না,
তুমি তোমার মতো করে বাঁচতে পারবে মুক্তভাবে, একটা মানবিকতার সম্পর্কের বাঁধন থেকে মুক্তি পাবে। তুমি ছেলে মানুষ, তাছাড়া তোমার যে পরিচিতি এবং চেহারা, তাতে তোমার জন্য ভবিষ্যতে মেয়ের অভাব পড়বে না। ডিভোর্স মেয়েদের জন্য শেষ, ছেলেদের জন্য নতুন শুরু। আপনি নিজের ক্যারিয়ার করতে পারলে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন ইরাম আপু? হ্যাঁ, না তুমি আমাকে চাও না আমি তোমাকে চাই, কিন্তু আমার তোমাকে ব্যবহার করতে হবে, কিছুদিনের জন্য হলেও তোমার অনুগ্রহ নিতে হবে। সেজন্য আমি দুঃখিত, আমি পারি না তোমার উপর বোঝা হয়ে বসতে। আমি চাইও না তুমি এমন একটা সম্পর্কের বোঝা জীবন টেনে যাও যেটা তুমি কোনো দিন মন থেকে মেনে নিতে পারবে না। তাই ভালো এটাই, আমাদের দুজনের উদ্দেশ্য পূরণ হয়ে গেলে ভিন্ন পথে চলে যাওয়া। যদি আমরা এই বিয়েটাকে টিকিয়ে রাখতে না পারি, এটা আমাদের সিক্রেট কন্ট্রাক্ট, মামুনিকে জানানোর প্রয়োজন নেই। পাক্কা 1 মিনিট সাইবান হাঁ করে ইরামের দিকে চেয়ে রইল। চেহারায় এমন একটা ভাব দেখা গেল যেন এই অট্টহাসি হেসে উঠবে, অথচ সাইবান হাসল না। সোজা হয়ে দাঁড়িয়ে একটি নিঃশ্বাস ফেলে বলল, বেশ, নট ব্যাড ডিল অ্যাট অল। জীবনের কিছু বছর একটা চ্যালেঞ্জ নিয়ে কাটানো, আই অ্যাম অল ইন। সহজাত হাসিটি ফিরে এলো সাইবানের ঠোঁটে। ইরাম এগিয়ে গিয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল করমর্দনের উদ্দেশ্যে। ডিল। সাইবান জিভ দিয়ে ঠোঁট চেটে তির্যক হেসে খপ করে তার হাতটা ধরল, ঝাঁকিয়ে দিয়ে বলল, পারফেক্ট ডিল। তবে সঙ্গে সঙ্গে ইরামের হাতটা ছাড়ল না সাইবান। ইরাম এক মুহূর্ত কি যেন ভাবলো, তারপর বলে উঠল, তবে একটা কথা, আমাদের ডিভোর্স পরের ব্যাপার। এই বিয়ের সময়সীমা চলাকালীন আমার কিছু শর্ত আছে, সেসব তোমাকে মেনে চলতে হবে। ও, আমি এখন সত্যিই বুঝতে পারছি না আপনি আমার অনুগ্রহ নিচ্ছেন নাকি আমি আপনার। সব ফরমাইশ ইচ্ছা আপনি জাহির করে যাচ্ছেন তখন থেকে। আমারটার কি হবে? তোমারটাও শুনবো আমি, আগে আমারগুলো শোনো। ইরামের হাতটা এতক্ষণে ছাড়ল সাইবান। বুকে 2 বাহু বেঁধে একই সাথে বিনোদন এবং মনোযোগ নিয়ে তাকালো। ইরাম একটি দীর্ঘ প্রশ্বাস টেনে শুধালো, প্রেম করো? প্রেমিকা আছে? সাইবান কেশে উঠল। গলায় মাছের কাঁটা আটকে গিয়েছে তার এমন ভঙ্গিতে কয়েকবার গলা খাকারি দিয়ে বলে উঠল। হোয়াট দ্য ফাক? ফ্যালফ্যাল করে চেয়ে রইল ইরাম। WTF কি? মাথা ঝাঁকালো সাইবান। কিছু না, আপনার মতন মিলেনিয়াল এসব বুঝবে না। আচ্ছা তাহলে বলো, প্রেম করো? করেছো কখনো? রীতিমতো হাতের আঙ্গুলের কর গুনতে আরম্ভ করলো সাইবান। ক্লাস 6-এ একটা, ক্লাস 8-এ ব্রেকআপ, ক্লাস 8-এর শেষেই আরেকটা, ক্লাস 9-এ একটা, ক্লাস 10-এ এসএসসির জ্বালাই পারিনি, কলেজ লাইফে 6 মাস করে 4টা। এরপর হয়েছে, আর বলতে হবে না, থামো। ইরামের গাল দুটো লাল হয়ে উঠেছে। কি আজব চিজ, এভাবে নির্দ্বিধায় প্রেমিকার ফর্দ দিয়ে যাচ্ছে তার সামনে। কয়টা হলো? ইরাম গোনার সময়ও পায়নি। মাথা ঝাঁকিয়ে নিজের অযাচিত লাজটুকু ঝেড়ে সামান্য কণ্ঠ পরিষ্কার করে সে জিজ্ঞেস করলো, অতীতের লিস্ট দিতে হবে না, এখন করো নাকি সেটা বলো। বিরাট হাসলো সাইবান। এক কামড়ে গোটা একটা পাউরুটি মুখে ঢুকিয়ে দিয়ে চিবুতে চিবুতে জানালো, এখন একটা সিচুয়েশনশিপ চলছে, আরেকটা বেঞ্চিং। মাথাটা চক্কর দিয়ে উঠল ইরামের। হাই খোদা, নিজেকে বুড়ি দাদি মনে হচ্ছে তার সাইবানের সামনে। আজকালকার ছেলেমেয়েরা এসব কোন ভাষায় কথা বলে? সাইবান কত সালে যেন জন্ম নিয়েছে? 2001 হয়তো। এদের জেনারেশনের একটা নাম আছে, কি যেন বলে। গেঞ্জি না তুমি? সাইবানকে ভয়ানক মাত্রায় অপমানিত মনে হলো। দুহাত দুদিকে শাহরুখ খান স্টাইলে ছড়িয়ে ঝাঁকিয়ে সে জোর গলায় বলল, জেনজি, নট গেঞ্জি, ইউ অশিক্ষিত মিলেনিয়াল। সাইবানের অতি নাটকীয় প্রতিক্রিয়ায় ইরামের হাসি পেয়ে গেল। স্মিত হেসে এসে দুহাত আত্মসমর্পণের ভঙ্গিতে তুলে বলল, সরি, আসলে আমি সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাক্টিভ না, তাই আধুনিক জিনিসপত্র থেকে বহু দূরে। মুখে মুখে গেঞ্জি শব্দটাই শুনেছি। গেঞ্জি হবে ওদের বাপের, আমরা প্রাউড জেনজি। আমাদের মতো তেজি জেনারেশন এই পৃথিবী 5 বার ধ্বংস হয়ে নতুনভাবে সৃষ্টি হলেও পাবে না, বুঝেছেন?
বুঝেছি বুঝেছি। ইরাম হাসি চাপা দিয়ে ব্যক্ত করলো। এই সিচুয়েশনশিপ কি জিনিস? ও, আমাদের সময় শুধু আমাদের সময় তো শুধু রিলেশনশিপ হতো। এতক্ষণে একটু ঠান্ডা হয়েছে সাইবান। টেবিল থেকে বোতল তুলে ঢক ঢক করে গিলে নিয়ে এসে উত্তর করলো। ওসব আপনাকে বুঝতে হবে না আপু, আপনি আপনার কথা বলুন। আমার প্রেম পীড়িতের হিসাব নিয়ে কি বলতে চাইছিলেন? এবার শান্ত অথচ দৃঢ় গলায় ইরাম বলল। হয়তো আমাদের বিয়ের মেয়াদ থাকবে, তবে বিয়েটাকে আমরা দুজন সম্মান করব আলাদিন। তুমি চেয়েছো, তাই আমি কখনো তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করব না। তবে যতদিন তুমি আমার নামে কালেমার বন্ধনে থাকবে, ততদিন সংযত হয়ে চলবে। দ্বিতীয় কোনো নারীর ব্যাপারে যেন আমি না শুনি, না বুঝি। বাকি সব দিকে তুমি স্বাধীন, কিন্তু এই এক নারী ঘটিত ব্যাপার যেন না ঘটে। ক্লিয়ার? আর ইউ জেলাস মাই ডিয়ার আপু? থমকে গেল ইরাম। সাইবানের চেহারা পাল্টে গিয়েছে, তাতে অদ্ভুতুরে এক অভিব্যক্তি দেখা যাচ্ছে। অত্যন্ত ধীরে সময় নিয়ে শিকারীর ভঙ্গিতে হেঁটে হেঁটে টেবিল ঘুরে ইরামের সামনে এলো সে। ইরাম একটি ঢোক গিলল না পারতে। কাছ থেকে সাইবানের শারীরিক গঠন আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটা জিম করে, শরীরের মাংসপেশি বেশ ফোলা এবং শক্তিশালী। টপের টাইট কাপড়ের উপরে খাঁজকাটা পেশির গাঁথুনি প্রকাশ পাচ্ছে। ইরাম হয়তো বয়সে বড়, তবে সাইবানের ভারী পুরুষালী কাঠামোর সামনে সে একটা পাটকাঠি বাদে আর কিছুই না। তার গলা সামান্য কেঁপে উঠল যখন সে প্রতিবাদ করতে চাইল। জেলাস হবো কিসের জন্য? তোমার মাথা খারাপ? আমি তো শুধু... শেষ করার সুযোগ ইরাম পেল না। সাইবান হঠাৎ করে ঝুঁকে এলো। টেবিলের দুই পাশে নিজের দুটি হাত রেখে ইরামকে মাঝখানে আবদ্ধ করে ফেললো। ইরামের ফিনফিনে পাতলা শরীরে উপর নুয়ে আসতেই রমণী সরতে চাইল। টেবিলের উপর রীতিমতো আতশোয়া হয়ে পড়ল। সাইবানের চোখে চোখে তাকাতে পারছে না। একটা ধমক দেবে নাকি ছেলেটাকে? সাইবানের ঠোঁট জুড়ে তির্যক হাসি। একটি হাতের আঙ্গুল তুলে সে বিব্রত হয়ে যাওয়া ইরামের শুকনো মুখের পাশ থেকে একগুচ্ছ চুল সরিয়ে কানের পিছনে গুজে দিল। আপনি যদি পজিটিভ হন, আমি ওভার পজিটিভ ইরাম আপু। আমি ওভার প্রোটেক্টিভ, ওভার জেলাস, ওভার থিঙ্কার, ওভার টক্সিক, ওভার এভরিথিং। আমি আমার সিচুয়েশনশিপের কাছ থেকে অন্য ছেলেদের 300 হাত দূরে রাখি। তাহলে আমি আপনার সঙ্গে কি করতে পারি বলুন তো? নিঃশ্বাস আটকে ফেললো ইরাম। এতটা কাছ থেকে সাইবানের চোখে চোখ পড়তেই সে আটকে গেল। ছেলেটার কথা মন্ত্রের মতো, সম্মোহিত হয়ে যেতে হয় তাতে। ভ্রুর উপরের পিয়ার্সিংটা জলজল করে উঠল তার। জিভ গালে ঠেকিয়ে ভীষণ রকমের অদ্ভুত এক ভঙ্গি করলো সে। ইরামের চোখে চোখ রেখে ঘোষণা করলো। আই এম নট এ রেড ফ্ল্যাগ, আই অ্যাম এ ড্যাম ব্ল্যাক ফ্ল্যাগ। লাল পতাকা, কালো পতাকা, এসবের অর্থ ইরামের জানা নেই। ছেলেটা আবার জেনজি মার্কা কথা বলছে। তবে ইরাম চাইলেও কিছু বলতে পারলো না। ঠোঁট নড়ল ঠিকই, কিন্তু শব্দ বেরুলো না। সাইবান তার এতটা কাছে ঝুঁকে এলো যে তাদের দুজনের মাঝে শুধু ইঞ্চি কয়েকের ব্যবধান রইল। অজান্তেই ইরাম টেবিল ম্যাট আঁকড়ে ধরল দুই হাতে। আমার জন্য পরনারী নিষিদ্ধ হলে আপনার জন্যেও পরপুরুষ নিষিদ্ধ, ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক, হানিকারক, হারাম। একটু থেমে একটি হাতে অত্যন্ত আলতোভাবে ইরামের গাল ছুঁয়ে দিয়ে সাইবান দৃঢ় গলায় বলল। যতদিন আলাদিনের জীবনে থাকবেন, ততদিন আলাদিনের হয়েই থাকবেন। মনের ভেতর কোনো জঙ্গলের অবশিষ্টাংশ থাকলে জঙ্গলটা উজাড় করার দায়িত্বটাও এই আলাদিনের। ঘুম থেকে উঠেই মায়ের জন্য চেঁচিয়ে কেঁদে যাচ্ছে ইজান। সবেমাত্র বাথরুমে ঢুকেছিল ইরাম ফ্রেশ হতে। বাচ্চার কান্নার আওয়াজে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। বিছানার একদম মাঝখানে কাঁথায় মোড়ানো ইজানের নাজুক শরীরটা ছটফট করছে। ছোট্ট হাত দুখানা ছুঁড়ে ছুঁড়ে মাকে কাছে পাওয়ার দাবি পেশ করে যাচ্ছে। ইরাম দ্রুত বিছানায় গেল। ছেলেকে কোলে তুলে বুকে চেপে দোলাতে লাগলো। এই জাম্মু এখানে আছি বাবা, দেখি দেখি দেখি, কাঁদি না আমার প্রিন্স। তুমি স্ট্রং বয়, তাই না? আমার স্ট্রং ব্রেভ বয়। ইজানের মুখে অসংখ্য ছোট ছোট আদুরে চুমু দিতেই ছেলে শান্ত হয়ে এলো। ইরামের গালে গাল ঠেকিয়ে বুঝি জননীর শরীরের উষ্ণতায় নিজেকে ভোলালো। মুচকি হেসে ইরাম ছেলেকে শুরুতে কিছুটা দুধ খাইয়ে নিল। মাত্রই ঘুম থেকে উঠেছে যেহেতু, আবার এক্ষুনি ঘুমাবে না।
খানিকটা সতেজ বাতাসে থাকলে ভালো লাগবে। এই ভাবনা চিন্তা থেকে ইরাম পরনের সালোয়ার কামিজের ওড়নাটা ঠিকঠাক করে নিয়ে ছেলেকে সুন্দর করে নতুন একটি কাঁথায় পেঁচিয়ে গেস্টরুমের বাইরে বেরোলো। সামিয়া হাসপাতাল থেকে ফেরার সাথে সাথে আবার বাইরে চলে গিয়েছেন। কিচেন ভর্তি কেজির পর কেজি মিষ্টির প্যাকেট। তার চেহারায় অকৃত্রিম খুশির ঝিলিক ছিল সব সময়। ছেলের বিয়ে নিয়ে উৎসাহের কোনো কমতি নেই। সিদ্ধান্ত হয়েছে বাড়িতেই ছোটখাটো একটি অনুষ্ঠান করে আকদ হবে সাইবান আর ইরামের। একা হাতে সব আয়োজনে ছোটাছুটি করছেন সামিয়া। সাইবানও সকাল থেকে বাড়িতে ছিল না। এখন ফিরেছে কিনা ইরামের জানা নেই। ছেলেকে কোলে নিয়ে লিভিং রুমের দিকে যেতে যেতে একবার সকালের ঘটনাগুলো মনে করলো ইরাম। সাইবানের বলা কথাগুলো এখনো কানে বাজছে তার। ছেলেটা এমন ভাবে কথা বলল কেন? ইরাম কোনো হিংসা থেকে সাইবানকে পরনারীর সম্পর্কে বলেনি। যে ট্রমার মধ্য দিয়ে অরণ্যতাকে নিয়ে গিয়েছে, সেই ট্রমা দ্বিতীয়বার মোকাবিলা করার মতন শক্তি তার নেই। সাইবান আজকালকার ছেলে। উপরন্তু ইরাম এখনো ছেলেটাকে ঠিক বুঝে উঠতে পারছে না। ছোটবেলার সাইবানের সঙ্গে আজকের সাইবানের ফারাক যোজন যোজন। ভরসা নামক গুণটি বিলুপ্ত হয়ে গিয়েছে তার মন থেকে। কিন্তু সাইবান তার একটা বাস্তবসম্মত অনুরোধের ভিত্তিতে এমন প্রতিক্রিয়া কেন করলো? সে কি ইরামের সাথে মজা নিতে চাইছে? হতে পারে। ছেলেটাকে বুঝতে আরো অনেক কাঠখড় পোড়াতে হবে তাকে। লিভিং রুমের কাছাকাছি পৌঁছতেই ইরাম টের পেল ভেতরে মানুষের উপস্থিতি আছে। আজকে রাত মাজদা হোসেনকে আঁখসে লিজিয়ে মিউজিকের আওয়াজই গমগম করছে লিভিং রুম। ইরাম ইজানকে কোলে নিয়ে ঢুকতে গিয়ে করিডোর থেকে খেয়াল করলো সোফায় বসে বেশ আয়েশ করে টিভিতে গানের ভিডিও দেখছে সাইবান। বাইরে থেকে ফিরেছে পোশাকে বোঝা যাচ্ছে। একটা সাদা শার্ট আর কালো জিন্স পরনে। শার্টের বোতামগুলো খোলা, তাতে উন্মুক্ত বুক দেখা যাচ্ছে। লিভিং রুমের হলদেটে আলোয় রোমহীন চন্দন ফর্সা ত্বক চিকচিক করছে। ইরামের কোলে ইজান কুই কুই করে উঠল। পর্দার দিকে তাকানোর সুযোগ তার হলো না।